খবর শুনছেন ডেইলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম। উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা ধসের বলি 23, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর। সাংসদ খগেন মুর্মুর মুখ ফেটে রক্ত বেরোচ্ছে, হামলার মুখে শঙ্কর ঘোষও। অবশেষে এলো সুখবর, কবে কমবে বৃষ্টি, জানালো হাওয়া অফিস। 6 নভেম্বর থেকে 2 দফায় ভোট বিহারে, 14 তারিখ ফল প্রকাশ, ঘোষণা নির্বাচন কমিশনের। ইচ্ছে করে জল ছেড়ে বন্যা করা হয়েছে, উত্তরবঙ্গের বন্যায় কাকে দুষলেন মুখ্যমন্ত্রী। কাফ সিরাপ নিয়ে উচ্চ পর্যায়ে মিটিং কেন্দ্রের, রাজ্যগুলিকে বড় নির্দেশ। জয়পুরের হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, 6 রোগীর মৃত্যু, আগুন দেখে কর্মীরা পালান বলে অভিযোগ। কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল, লজ্জা নেই, মিরিকে মৃত্যু মিছিল, মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর। ডিবিসি নামক বলির পাঠা নেই, কেন মমতা দ্রুত উত্তরবঙ্গে যাননি তা বললেন শুভেন্দু। রাখে হরি মারেকে, দামোদরে ভেসে গিয়েও 45 কিলোমিটার দূর থেকে উদ্ধার বৃদ্ধা, তখনও ধুকপুক করছে প্রাণ। সকাল সকাল বিপর্যস্ত উত্তরের দিকে রওনা দিলেন শ্রমিক, বিমানে ওঠার আগে দিলেন বার্তা। শ্মশানে দাহ করার আগেই নড়ে উঠল মৃতদেহ, চাঞ্চল্য কোচবিহারে। প্রাণ বাঁচাতে লোকালয়ে গন্ডার, অনির্দিষ্টকালের জন্য বন্ধ জলদাপাড়া জাতীয় উদ্যান। বিপর্যস্ত উত্তরবঙ্গে পরিদর্শনে যাচ্ছেন রাজ্যপাল, দুর্গতদের পাশে দাঁড়াতে রাজভবনে খোলা হলো পিস রুম। দ্রুত সিদ্ধান্ত না নিলে রক্তের বন্যা বইবে, ফের হামাস ইসরায়েলকে সতর্কবার্তা ট্রাম্পের। শান্ত থাকুন, সংযত থাকুন, খগেন শঙ্করের ওপর হামলার পর বার্তা মমতার। সারা রাত মদ্যপান, ঘুমোতে না দিয়ে ওরা খিঁচুনির রোগী জুবিনকে জোর করে, এবার আরও মারাত্মক দাবি। ফুচকা মুখে অভিষেককে নকল হাম্পিং টাম্পিং অধিকারীর, তৃণমূলের খোঁচায় বিদ্ধ শুভেন্দু। উত্তরবঙ্গে বন্যা বিপর্যয়, মৃতদের পরিবারকে 5 লক্ষ আর্থিক সাহায্য, চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর। দুটুকরো হবে বাংলাদেশ, মায়ানমারে তৈরি হচ্ছে ভয়ঙ্কর পরিকল্পনা। পার্টিতে দেদার মদ্যপান, হোটেলের ঘরে কাছের বন্ধুর যৌন লালসার শিকার ডাক্তারি পড়ুয়া, ভয়াবহ ঘটনা দিল্লিতে। পিওকের আন্দোলনকারীদের সঙ্গে শান্তি চুক্তি, গণবিক্ষোভে নতি শিকার শাহবাজ সরকারের। লক্ষ্মী পুজোর দিনই বড়সড় ধাক্কা, আজ কত হলো 2224 ক্যারেট সোনার দাম, জানলে চমকে উঠবেন। অতিরিক্ত 8 কোটি আয়ের সুযোগ রেলের, রানাঘাট বনগা রুটে বড় কাজের উদ্যোগ। উত্তরবঙ্গে চা শিল্পে 100 কোটির ক্ষয়ক্ষতির আশঙ্কা, উৎপাদন ব্যাহত, আগামী কয়েক মাসে বাড়তে পারে দাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। সাংসদ খগেন মুর্মুর মুখ ফেটে রক্ত বেরোচ্ছে, হামলার মুখে শঙ্কর ঘোষও। উত্তরবঙ্গে বিপর্যয়ের মধ্যেই হামলার ঘটনা। আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সোমবার বিপর্যস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে হামলার মুখে পড়তে হলো 2 নেতাকে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে খগেন মুর্মুকে। বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন, তাদের গাড়ি লক্ষ্য করে হামলা করা হয়। কেন্দ্রীয় বাহিনীর পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি, গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে উঠছে অভিযোগ। জলপাইগুড়ির নাগরাকাটার ঘটনা। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন বিধায়ক সাংসদ গাড়িতে যাচ্ছিলেন বিপর্যস্ত এলাকা পরিদর্শন করতে। আচমকাই দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। শঙ্কর ঘোষের ফোনে যোগাযোগ করা হলেও হাসপাতালে থাকায় উত্তর দিতে পারেননি। তিনি শুধু বলেন, গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে, বাটাম দিয়ে মেরেছে। খগেনদা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি এমন কোনো ঘটনার কথা শোনেননি। মন্ত্রী বলেন, আমি কিচ্ছু শুনিনি, আমার জানা নেই। একই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে তোলা অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন উদয়ন। তিনি বলেন, কে বলল এটা তৃণমূল করেছে? সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে এই কাজ করতে পারে। শঙ্কর ঘোষ একটি ভিডিও সামনে এনেছেন, সেখানে দেখা যাচ্ছে খগেন মুর্মু রক্তাক্ত অবস্থায় গাড়ির মধ্যে বসে রয়েছে। রক্তে তার পাঞ্জাবি ভিজে যাচ্ছে, ভেঙে গিয়েছে পুরো কাজ। হামলার মুখে পড়ে যখন কোনো ক্রমে বেরিয়ে যাচ্ছিলেন সাংসদ ও বিধায়ক, ঠিক সেই সময় তাদের পিছন দিক থেকে দুষ্কৃতীরা হামলা করে বলে অভিযোগ। রীতিমতো প্রাণ ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন তারা। ছবিতে দেখা যাচ্ছে, গাড়িতে ওঠার সময় পিছন দিক থেকে মারধর করা হয়েছে তাদের। এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা নিশীথ প্রামাণিক বলেন, দলমত নির্বিশেষে বিধ্বস্ত উত্তরবঙ্গের পাশে দাঁড়ানোর সময় এটা।
অথচ এরম একটা সময় রাজনীতি করছে তৃণমূল। সাংসদকে প্রাণে মেরে ফেলার মতো করে আক্রমণ করা হলো, এটা মেনে নেওয়া যায় না। উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা ধসের বলি 23, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর। লাগাতার প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা জুড়ে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 23 জনের। উত্তরবঙ্গের এই বিধ্বস্ত পরিস্থিতি পরিদর্শনে সোমবার রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ্মী পুজোর দিন যেতে হচ্ছে, এরপর দীপাবলি, ছট পুজো আছে, কিন্তু মানুষের বিপদের থেকে বড় কিছু নয়। পরশুদিন রাত থেকেই আমরা উত্তরবঙ্গের পরিস্থিতি মনিটর করছি। 12 ঘন্টা ধরে প্রায় 300 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভুটান ও সিকিম থেকে নেমে আসা জলেই ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ড্যাম থেকে অনিয়ন্ত্রিতভাবে জল ছাড়ার ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে। তার বক্তব্য, ডিভিসি ইচ্ছে মতো জল ছেড়ে দিচ্ছে, ঝাড়খণ্ডকে বাঁচাতে গিয়ে বাংলাকে ডুবিয়ে দিচ্ছে। মাইথন পাঞ্চেত ড্যামে জল ধারণের ক্ষমতা না থাকলে ড্যামের প্রয়োজনটাই বা কি? ভুটান সরকার আমাদের দুঃখ প্রকাশ করে চিঠি দিয়েছে, আমরা ওদের অনুরোধ করেছিলাম যাতে জল ছাড়া নিয়ন্ত্রিত হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নাগরাকাটা, মিরিক, জোড়াবাংলো ও কালিম্পং অঞ্চল। বহু এলাকা এখনো যোগাযোগ বিচ্ছিন্ন। পর্যটক উদ্ধারেও চলছে তৎপরতা। মুখ্যমন্ত্রী জানান, 500 পর্যটককে উদ্ধার করে নিচে আনা হচ্ছে। 250 জনকে শিলিগুড়িতে রাখা হয়েছে। হোটেলগুলিকে বলা হয়েছে তারা যেন কোনো খরচ না নেয়, প্রয়োজনে সরকার সেই ব্যয় বহন করবে। এছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকায় পুলিশ ও প্রশাসন কমিউনিটি কিচেন চালু করেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে মহাসচিবও উত্তরবঙ্গে গিয়েছেন। তারা হাসিমারা, নাগরাকাটা, মিরিক সহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। বন্যায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এখনো পর্যন্ত 23 জনের মৃত্যু হয়েছে। দার্জিলিং, মিরিক, কালিম্পংয়ে 18 জন, নাগরাকাটায় 5 জন। প্রতিটি পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং 1 জন করে সদস্যকে স্পেশাল হোমগার্ড পদে চাকরি দেওয়া হবে, বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অর্থনৈতিক সংকট নিয়েও মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, কেন্দ্র সরকার জিএসটি ও অন্যান্য বাবদ রাজ্যের প্রাপ্য প্রায় 1,70,000 কোটি টাকা আটকে রাখা হয়েছে। তবু মামাটি মানুষের সরকার নিজের সামর্থ্যে মানুষের পাশে দাঁড়াচ্ছে। শেষে মুখ্যমন্ত্রী বলেন, মানুষ যখন বিপদে পড়ে তখন উৎসব নয়, মানুষের জীবনই সবচেয়ে বড়। তাই আমি নিজে উত্তরবঙ্গ যাচ্ছি মানুষের পাশে দাঁড়াতে। অবশেষে এলো সুখবর, কবে কমবে বৃষ্টি, জানালো আবহাওয়া অফিস। বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি, থামার তো লক্ষণই নেই। সেই কবে থেকে বৃষ্টি শুরু হয়েছে, কখনো মুষলধারে, কখনো বিক্ষিপ্ত। পুজোতেও বৃষ্টি হয়েছে। তবে উত্তরবঙ্গে শনিবার, রবিবার যে হারে বৃষ্টি হয়েছে, তাতে বৃষ্টি এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রশ্ন একটাই, কবে কমবে বৃষ্টি, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি? এই আবহের মধ্যেই আলিপুর আবহাওয়া অফিস দিল স্বস্তির খবর। আপাতত 4 থেকে 5 দিন ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই রাজ্যে। তা বলে রোদের দেখা মিলবে কিনা এখনো জানতে পারা যায়নি। আজ ভারী বৃষ্টি হয়নি উত্তরবঙ্গে। আগামী কয়েকদিন ভারী কিংবা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরে। দক্ষিণবঙ্গে যদিও বৃষ্টি হয়, তাও বিক্ষিপ্তভাবে। তবে বর্ষা বিদায়ের এখন পূর্বাভাস নেই। এক নজরে কোথায় কবে বৃষ্টি। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর ও নদিয়া জেলায়। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়ায়। বুধবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। বৃহস্পতিবার থেকে শনিবারে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। কিছু জেলার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রবিবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে। মঙ্গলবার এবং বুধবার বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উপরের দিকে জেলাগুলিতে সম্ভাবনা কিছুটা বেশি আছে। বৃহস্পতিবার থেকে রবিবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। জয়পুর হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, 6 রোগীর মৃত্যু। আগুন দেখে কর্মীরা পালান বলে অভিযোগ। মর্মান্তিক। জয়পুরের সাওয়াই মান সিং হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন।
তাতে অন্তত 6 রোগীর মৃত্যু হয়েছে বলে খবর। রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, আগুন ছড়িয়ে পড়ার পর হাসপাতালের কর্মীরা পালিয়ে যান। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আগুন হাসপাতাল বিল্ডিংয়ের 2nd ফ্লোরে ছড়িয়ে পড়ে। রবিবার রাতে আগুনের সূত্রপাত। ধোঁয়া দ্রুত ফ্লোরে ছড়িয়ে পড়ে এবং রোগী ও তাদের পরিবারের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের সংশ্লিষ্ট অংশে সংরক্ষিত বিভিন্ন নথি, আইসিইউ সরঞ্জাম, রক্তের নমুনা নল এবং অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। হাসপাতালের কর্মী এবং রোগীর অ্যাটেন্ডেন্টরা রোগীদের সরিয়ে নিয়ে যান। এমনকি বিল্ডিংয়ের বাইরে বিছানাসহ রোগীদের স্থানান্তর করা হয়। দমকল কর্মীরা প্রায় ঘণ্টা 2 চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ট্রমা সেন্টার ইনচার্জ অনুরাগ ধাকার জানান, 2nd ফ্লোরে 2টি আইসিইউ ছিল। ট্রমা আইসিইউতে 11 জন রোগী ছিলেন এবং একটি সেমি আইসিইউতে 13 জন ছিলেন। তিনি বলেন, ট্রমা আইসিইউতে শর্ট সার্কিট হয়, দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, যার থেকে বিষাক্ত গ্যাস বেরোচ্ছিল। ট্রমা আইসিইউতে থাকা বেশিরভাগ রোগী হয় কোমায় ছিলেন অথবা গুরুতর অসুস্থ। তাঁর সংযোজন রোগীদের মধ্যে 6 জনের অবস্থা অত্যন্ত গুরুতর ছিল। আমাদের সর্বোচ্চ চেষ্টা এবং দীর্ঘক্ষণ সিপিআর করার পরেও আমরা তাদের বাঁচাতে পারিনি। নিহতদের মধ্যে 2 জন মহিলা এবং 4 জন পুরুষ। আরও 5 জনের অবস্থা এখনও গুরুতর। দ্রুত সিদ্ধান্ত না নিলে রক্তের বন্যা বইবে, ফের হামাস ইসরায়েলকে সতর্কবার্তা ট্রাম্পের। দ্রুত সিদ্ধান্ত না নিলে রক্তের বন্যা বইবে, যা কেউ চায় না। এই ভাষাতেই ফের প্যালেস্তানীয় সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলকে সতর্কবার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সঙ্গে গাজায় শান্তি ফেরানোর জন্য মরিয়া মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন। হামাস এবং একাধিক দেশের সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যে রক্তক্ষয় বন্ধ হবে বলেই মনে করেছেন তিনি। কাপ সিরাপ নিয়ে উচ্চ পর্যায়ের মিটিং কেন্দ্রের, রাজ্যগুলিকে বড় নির্দেশ। কাশির সিরাপ খেয়ে শিশু মৃত্যুর অভিযোগে তোলপাড় দেশ। এরই মধ্যে রবিবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মিটিংয়ের পর দেশের সব ওষুধ প্রস্তুতকারক সংস্থাদের সংশোধিত বিধি, রিভাইজড শিডিউল মেনে চলার বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্র জানিয়েছে, বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগেই পরপর শিশু মৃত্যুর ঘটনার পর অ্যাডভাইসরি জারি করে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানায়, 2 বছরের কম বয়সী শিশুদের কাপ সিরাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তবের সভাপতিত্বে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে একটি উচ্চস্তরের বৈঠক হয় রবিবার। ওষুধের মানের বিষয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। বিশেষত শিশুদের কাশির সিরাপ তৈরি ও দেওয়ার বিষয়ে আরও সতর্ক হতে হবে বলে মনে করা হয়েছে বৈঠকে বলা হয়েছে, কাশির সিরাপের যথেচ্ছ ব্যবহার বন্ধ করতে হবে। শিশুদের ক্ষেত্রে এই ধরনের ওষুধ ব্যবহারের আগে যথেষ্ট সতর্ক হতে হবে। শিশুদের কাপ সিরাপ প্রেসক্রাইব করার আগেও সতর্ক হতে হবে। ওষুধের গুণগত মান, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সম্প্রতি মধ্যপ্রদেশ, রাজস্থান এবং মহারাষ্ট্রে কাশির সিরাপ খেয়ে পরপর শিশু মৃত্যুর অভিযোগ ওঠে। তারপরেই এই কড়া পদক্ষেপ। মধ্যপ্রদেশ ইতিমধ্যেই কোল্ড্রিফ নামে এই কাপ সিরাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে। মিটিংয়ে রাজ্যগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে, শিশুদের মধ্যে কাশির সিরাপের যুক্তিসঙ্গত ব্যবহার করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে কাশি সেরেই যায়, এর জন্য ওষুধের দরকার পড়ে না। শিশুদের ক্ষেত্রে কাশির সিরাপের ব্যবহার যথেষ্ট সতর্কতার সঙ্গেই করতে হবে। 2 দফায় ভোট বিহারে, তারিখ জানালো জাতীয় নির্বাচন কমিশন। বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। ছট পূজার পরই হবে বিহারে ভোট গ্রহণ। সোমবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিহারে 243টি বিধানসভা আসনে 2 দফায় ভোট গ্রহণ হবে। ভোটের ফল ঘোষণা হবে 14ই নভেম্বর। এদিকে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ঘোষণা করেন, প্রথম দফার ভোট হবে 6ই নভেম্বর আর বিহারে দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে 11ই নভেম্বর। বিহারের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে 14ই নভেম্বর। একই সঙ্গে জ্ঞানেশ কুমার জানান, বিহারে দ্বিতীয় দফায় ভোট গ্রহণের দিন দেশের একাধিক জায়গায় 8টি বিধানসভায় উপনির্বাচন হবে। ওই 8টি আসনে উপনির্বাচনের ফলও 14ই নভেম্বর ঘোষণা করা হবে। দিন 6 আগেই বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সংশোধনের এসআইআর পর চূড়ান্ত ভোটার তালিকায় 48 লক্ষের নাম বাদ পড়েছে। বিহারে এসআইআর হওয়ার আগে গত 24শে জুন মোট ভোটার ছিল 7.89 কোটি। গত 30শে সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকার নাম রয়েছে 7.42 কোটির। এই ভোটাররাই নির্বাচনে ভোটদান করতে পারবেন বলে এদিন জানিয়েছেন নির্বাচন কমিশন।